হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ইরান যুদ্ধ শুধু গরিব দেশ নয়, ধনী দেশসমূহেরও অর্থনীতিকে বিকলাঙ্গ করে দিচ্ছে। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবার কিউবার উপর নজর পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, যুদ্ধের মধ্যে বেঁচে থাকার মহড়া চলছে সেখানে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেড, সিটি প্রশাসন বাংলাদেশ সোসাইটির অনুপস্থিতির কারণ কি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব গিয়াস আহমেদ, আব্দুল রহিম হাওলাদার, ইব্রাহিম চৌধুরী কুকন এবং আমাদের প্রিয় জনাব নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, শুরু করি আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং চ্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, মে মাসের 17 তারিখ। হরমুজ প্রণালী এখন আলোচনায় চলে এসেছে সবচেয়ে বেশি। তার কারণ এই হরমুজ প্রণালী বন্ধ রাখা, চালু করা, এই বিষয়টা নিয়েই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দর কষাকষি চলছেন কূটনৈতিক আলোচনার আড়ালে। তবে যে বিষয়টি দেখা দিয়েছে নতুন ভাবে হরমুজ প্রণালী নিয়ে, সেটি হচ্ছে যে তেলের মজুদ ফুরিয়ে আসার আশঙ্কায় ইরানের দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন দেশ। কারণ অনেক দেশ তাদের যে তেলের যে মজুদ ছিল সেটি প্রায় শেষ হওয়ার পথে। অতএব হরমুজ প্রণালী যদি তেল সরবরাহ চালু না করা হয় তাহলে অনেকেরই মজুদ ফুরিয়ে যাবে এবং তেলের সংকটে পড়বে এবং অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে পড়বে। সেই জন্যই অনেকেই এখন দ্বারস্থ হচ্ছে ইরানের প্রতি। এইসব দেশের কাছে জমানো কৌশলগত তেলের মজুদ, যেটাকে স্ট্র্যাটেজিক অয়েল যেটা বলা হয়, দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর তাই এই পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই। সেটি একটি সমাধান, সেটি হচ্ছে হরমুজ প্রণালী চালু রাখা, এবং যেটার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইরানকে শর্ত দিতে শুরু করেছে যে হরমুজ প্রণালী চালু রাখাটাকেই তারা মনে করে যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়। তো যাই হোক, এই নিয়ে আলোচনা চলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং তার উপদেষ্টা হুমকি দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে যদি ইরান কোনো আলোচনায় রাজি না হয় কিংবা এই সমাধান হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে পুনরায় ইরানের উপরে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে। এটি উপদেষ্টাদের থেকে নাম না প্রকাশ করার শর্তে উপদেষ্টারা এই মন্তব্যগুলো করেছেন সংবাদ মাধ্যমের কাছে। তবে তারা এটিও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চান যে একটি মুখ রক্ষার মতো হলেও যে একটি ইরানের সাথে একটি যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতির একটি কৌশলগত অবস্থান হচ্ছে হরমুজ প্রণালী চালু রাখা। আগামী 5 বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন, এমনটাই আশঙ্কা করেছেন ট্রাম্পের উপদেষ্টারা। ট্রাম্পের এক উপদেষ্টা আহ, বলেছেন যে প্রেসিডেন্ট শি মূলত চীনকে এমন এক অবস্থান নিতে চাইছেন যেখানে তিনি বলতে পারেন, আমরা আর উদীয়মান শক্তি নই, আমরা তোমাদের সমকক্ষ, আর তাইওয়ান আমার। চীন অবস্থা, তাইওয়ান আমার, এটি তারা বলার চেষ্টা করেছেন। তারা চীনের অংশগত নয়, চীনের অংশও নয়, তারা স্বাধীন একটি রাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে চীন সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে সম্মেলনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে, এটাই হতে পারে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান হামলা চালাবেন এবং তাইওয়ান হয়তো দখল করেও নেবে চীন, এমনটাই তারা আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছে ইতিমধ্যেই। যুক্তরাষ্ট্রের সরকারি নীতিশাস্ত্র দপ্তর, অর্থাৎ অফিস অফ গভর্নমেন্ট এথিক্স যেটাকে আমরা বলে থাকি, সেখানে দাখিলকৃত তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প গত ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফট ও আমাজনের 5 থেকে 25 মিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন এবং মার্চ মাসে ওই কোম্পানিগুলি লক্ষ লক্ষ ডলার মূল্যের শেয়ার আবার ক্রয়ও করেন। তবে কয়েক কোটি ডলারের শেয়ার লেনদেনের তথ্য প্রকাশের সময়সীমা পার করলেন ট্রাম্প। মাইক্রোসফট ও আমাজনের শেয়ার কেনাবেচার তথ্য জানাতে কয়েক মাস দেরি করায় প্রেসিডেন্টকে $200 জরিমানা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শেয়ার মার্কেটের তথ্য জানাতে বিলম্ব করায় $200 জরিমানা করা হয়েছে তাকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অফ গভর্নমেন্ট এথিক্স দাখিলকৃত তথ্যে দেখা গেছে যে ট্রাম্প ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফট ও আমাজনের প্রতিটি কোম্পানির
$5 থেকে $25 মিলিয়ন মূল্যের শেয়ার বিক্রি করেছেন এবং ওই কোম্পানিগুলো $1 লক্ষ শেয়ার কিনেছে প্রেসিডেন্টের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য $1,000 বেশি মূল্যের শেয়ার লেনদেনের তথ্য 45 দিনের মধ্যে প্রকাশ করতে হয়, জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক। নথিপত্র অনুযায়ী এই তথ্য প্রকাশে বিলম্বের দায়ে তাকে এই $200 মিলিয়ন জরিমানা করা হয়েছে। ওই 2 মাসের বিনিয়োগ সংক্রান্ত তথ্যপত্র থেকে জানা যায় যে মার্চ ও আগস্ট মাসে একই ধরনের নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে আবারও জরিমানা করা হয়েছিল। অর্থাৎ তিনি বারবারই জরিমানা দিয়ে আসছেন। প্রেসিডেন্ট 1970-এর দশকের ওয়াটার গেট কেলেঙ্কারির পর থেকে জিম্মি কার্টার সহ পরবর্তী সব রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিরা ক্ষমতা থাকাকালীন নৈতিকতা বিষয়ে উদ্বেগ নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব পদক্ষেপের মধ্যে ছিল দায়িত্ব গ্রহণের আগেই নিজেদের মালিকানাধীন শেয়ার পোর্টফোলিও বিক্রি করে দেওয়া এবং সম্পদগুলো ট্রেজারি নোট ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। এটা হচ্ছে নিয়ম। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে 2007 সালে তার প্রথম রাষ্ট্রপতি 17 সালে তার প্রথম প্রেসিডেন্টের মেয়াদের সূচনার লগে তিনি তার শেয়ার পোর্টফোলিও বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু গত বছর যখন তিনি তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি আর সেই একই পদক্ষেপ গ্রহণ করেনি, অর্থাৎ তিনি সেগুলো বিক্রি করেননি। এছাড়া তিনি তার পারিবারিক ব্যবসায়িক সাম্রাজ্যে নিজের অংশীদারিত্ব বজায় রেখেছেন। উল্লেখ করে প্রেসিডেন্টের দায়িত্বের বাইরে থাকাকালীন সময়ে এই ব্যবসায়িক সাম্রাজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, যার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিপ্টো কারেন্সি যেটাকে আমরা বলে থাকি বিনিয়োগ অন্তর্ভুক্ত ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই বিশাল ও চমৎকার বিলের বিগ বিউটিফুল বিল যেটাকে আমরা বলি আওতায় ফুড স্ট্যাম্পের আবেদনকারীরা এখন নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হিমশিম খাচ্ছেন এবং জেলের মাধ্যমে পাঠানো জন্মদিনের উপহার নিয়েও নানামুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ যারা স্ন্যাপ বেনিফিট নেন তারা যদি জেলের মাধ্যমে জন্মদিনের উপহারও গ্রহণ করে থাকেন সেটিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আরিজোনার এই সংকটময় পরিস্থিতি সমগ্র আমেরিকার জন্য একটি সতর্ক বার্তা হয়ে দেখা দিয়েছে। স্টেটের সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে নাগাদ ফুড স্ট্যাম্প গ্রহণকারীর সংখ্যা প্রায় 50% হ্রাস পেয়েছে। এই বঞ্চিতদের তালিকায় প্রায় 2 লক্ষ শিশু অন্তর্ভুক্ত রয়েছে যারা তাদের প্রাপ্য সুবিধা হারিয়েছে, ফুড স্ট্যাম্প সুবিধা যেটাকে বলি আমরা। এই পরিসংখ্যানের প্রভাব এখন আরিজোনার বিভিন্ন ফুড ব্যাংক বা খাদ্য সহায়তা কেন্দ্রগুলোর সামনে জমে থাকা দীর্ঘ লাইনে স্পষ্টভাবে ফুটে উঠছে যদিও না, এবং এমনকি কোনো কোনো কেন্দ্রে তো খাদ্য সহায়তার চাহিদা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ফেডারেল সরকারের তথ্য মতে গত সামারে আইনটি কার্যকর হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি মাস নাগাদ সারা যুক্তরাষ্ট্র জুড়ে স্ন্যাপ তালিকা থেকে প্রায় 35 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। অন্য কোনো স্টেটে এই সুবিধাবাদীর সংখ্যায় আরিজোনার মতো এত ব্যাপক ও আকস্মিক পতন দেখা যায়নি। আরিজোনার এই পরিস্থিতি এখন অন্যান্য স্টেটের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তার একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে স্ন্যাপ বেনিফিট সম্পর্কে অবশ্য। এবং নিউ ইয়র্কেও অবস্থাটা মোটামুটি করুণ আকার ধারণ করছে দিনে দিনে এবং বিপুল পরিমাণ মানুষ নিউ ইয়র্ক সিটিতে এই কাজের বাধ্যবাধকতার কারণে ফুড স্ট্যাম্প থেকে বঞ্চিত হচ্ছে তাদের পরিবারগুলো। প্রেসিডেন্ট ট্রাম্পের বড়রুমের জন্য বরাদ্দ $100 কোটি সিনেটে অগ্রহণযোগ্য ঘোষিত হয়েছে। সিনেটের পার্লামেন্টারিয়ান এই রায় দিয়েছেন যে হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য $1 বিলিয়ন অর্থায়নের যে প্রস্তাবটি পেশ করা হয়েছে সিনেটের পক্ষ থেকে তা বর্তমান রূপে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় সিনেট বিলে। ট্রাম্প বারবার বলেছেন যে তার পরিকল্পিত $400 মিলিয়ন বড়রুমটি সম্পূর্ণভাবেই ব্যক্তিগত অনুদানের অর্থে নির্মিত হবে। প্রশাসনের কর্মকর্তা এবং কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও বলেছিলেন যে সিনেটের ব্যয় বিলে বরাদ্দকৃত $1 বিলিয়ন বড়রুমটি নির্মাণের কাজে ব্যয় করা হবে না, বরং তা প্রেসিডেন্টের নিরাপত্তা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যবস্থা এবং অন্যান্য সুনাগরিক সুরক্ষামূলক পদক্ষেপ অর্থাৎ সিকিউরিটি সিস্টেমের জন্য সেগুলি ব্যয় করা হবে। কিন্তু সিনেটের যে কমিটি রয়েছে অডিট কমিটি তারা বলেছে এটি সেইভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের হাতে এক যুক্তরাষ্ট্রের নাগরিক আটক হওয়ার পর তদন্তের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কেরই নাগরিক সিটিজেন তিনি জানিয়েছেন কংগ্রেসম্যান রিচি টরেন্স। তিনি ডেমোক্রেট দলের কংগ্রেস সদস্য। মে মাসের শুরুর দিকে নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল অভিবাসন আইন কর্মকর্তারা জোরপূর্বক যুক্তরাষ্ট্রের এক নাগরিককে আটক করেন এবং এর পরিপ্রেক্ষিতে একজন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রিচি টরেন্স
এই ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত নজরদারি ক্যামেরা ও মোবাইল ফোনের ফুটেজে গত ৬ মের ঘটনাটি ধরা পড়েছে। দেখা যায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা অস্ত্র উঁচিয়ে বিউরি কনসেপশিয়নকে, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক, মাটিতে শুইয়ে ফেলেন এবং বরঞ্চ এলাকায় তাকে আটক করেন। ট্রাম্প প্রশাসন আমলে দেশ জুড়ে ডিপোর্টেশন সংক্রান্ত কঠোর বিধিনিষেধ প্রয়োগের সময় ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের হাতে আটক হওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিষয়টি নিয়ে এই ঘটনাটি আবারও নতুন করে প্রশ্ন তুলেছে। আমি নিউ ইয়র্কেরই মানুষ, এখানেই আমার জন্ম এবং বেড়ে ওঠা, এই কথাটি তিনি বলেছেন কনসেপশন নিউজ 12-কে। আমার সাথে যে ঘটনা ঘটেছে এর পেছনে কোনো কারণই থাকা উচিত নয়, তিনি এও মন্তব্য করছেন। 8 মে তারিখের একটি চিঠিতে ব্রঙ্কসের প্রতিনিধিত্বকারী রিচি টরেস, কংগ্রেস সদস্য ডেমোক্রেট, নিউ ইয়র্ক থেকে উল্লেখ করেছেন যে নিকটবর্তী এলাকায় আরেকটি ঘটনা ঘটেছিল যেখানে আইস এর এজেন্টরা একটি ভবনে প্রবেশের চেষ্টাকারী অপর এক ব্যক্তিকে আটক করেছিল। কংগ্রেস সদস্য রিচি টরেস মন্তব্য করেন, উভয় ঘটনায় আইসের এই পদক্ষেপগুলো আমেরিকার নাগরিকদের বিরুদ্ধে বর্তমান প্রশাসনের ব্যবহৃত নির্মম কৌশলগুলোরই একটি এবং জ্বলন্ত দৃষ্টান্ত, এবং এটি সংস্থাটির অভ্যন্তরে বাসা বাঁধা গভীর পচনকেই উন্মোচিত করছে। আইসের ভিতরে আইস অর্থাৎ এই সংস্থাটির অভ্যন্তরে বাসা বেঁধেছে গভীর পতন, যেটা কংগ্রেসম্যান রিচি টরেসের মন্তব্য। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত 1448 হিজরির উমরা মৌসুমের ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে অর্থাৎ আগামী 31 মে থেকে উমরা ভিসা ইস্যু এবং সৌদি আরব উমরা যাত্রীদের আগমন শুরু হবে। 29 তারিখে খুব সম্ভবত হজ শেষ হয়ে যাচ্ছে। 31 মে থেকে পুনরায় উমরায় যাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শেষ করছি। যুক্তরাষ্ট্রের আসন্ন 250তম এই বছর 250তম জন্মবার্ষিকী যুক্তরাষ্ট্রের উপলক্ষে মেসিসিতে প্যারেড হয়। ঐতিহ্যবাহী সেই প্যারেড 4 জুলাইয়ের আতশবাজি ইস্ট ও হাডসন এই দুই নদীতেই আলোকিত করে তুলবে। এবছর আমেরিকা 250 বছরে পা দিচ্ছে, আমরা সবাই জানি অনেকটা। আর বিগ অ্যাপলে দর্শকরা ইস্ট ও হাডসন উভয় নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে মেসির সেই আকস্মিক আইকনিক 4 জুলাইয়ের আতশবাজি প্রদর্শন সরাসরি উপভোগ করতে পারবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো আজকে একটু আলোচনা করব বাংলাদেশ ডে প্যারেড নিয়ে, আপনার একটু পার্টিসিপেশন প্রয়োজন। সো প্রথমে বাংলাদেশ ডে প্যারেডের উপর যে আলোচনার আগে আমরা একটু জাস্ট একটা রিপোর্ট আজকে আমাদের এখানে হয়েছে, রিপোর্টটা একটু দেখে নিই, তারপরে আলোচনায় আমরা পার্টিসিপেট করব। থ্যাংক ইউ। আমরা রিপোর্টটা একটু দেখে আসতে পারি এখন? ওকে। সো নাজমুল হাসান, আপনি তো ছিলেন বোধহয় আজকের প্যারেডে, রাইট? হ্যাঁ, আমি ছিলাম। হ্যাঁ। ওকে। সো আপনার কাছে কেমন মনে হলো আজকের প্যারেড? আমার কাছে প্যারেডটা খুব একটা মানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যে অবস্থান, যে পরিসংখ্যান আমরা পাই, সেই তুলনায় অংশগ্রহণকারী সংখ্যা খুবই প্রচুর ছিল। আমি যদি বলি যে অনেক সময় ডাইভার্সিটি প্লাজাতেও যদি কেউ কোনো বিক্ষোভ সমস্যা ডাক দেয়, সেখানেও প্রায় 200-300 লোক হাজির হয়ে যায়। কিন্তু আজকে লোক সংখ্যা তেমন বেশি মনে হয়নি। নিউ ইয়র্ক সিটিতে আমরা সবাই বলে থাকি 200 থেকে 250 সংগঠন আছে, কিন্তু 10টি সংগঠন আমি গুণে শেষ করতে পারিনি। 10 থেকে 11টি সংগঠন ছিল, তার মধ্যে পুলিশেরই সংগঠন ছিল 2টি কি 3টি, একটা আর্ম ফোর্সের সংগঠন ছিল। আরেকটি বিষয় আজকে আমার কাছে খুব মনে হয়েছে যে 50 বছর আমরা অতিক্রম করেছি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের বসবাস। 50 বছর পরেও আমাদেরকে বাংলাদেশ থেকে এই সেলিব্রিটিদের পয়সা দিয়ে, ফি দিয়ে তাদের নিয়ে আসতে হবে প্যারেডে, এবং তাদেরকে দেখেছি একজন ছাড়া বাকি সবাইকে দেখলাম গাড়ির ভিতরে বসা। তাহলে প্যারেড হলো কি? গাড়ির ভিতরে বসে যদি আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে চলে যান, সেটা কি প্যারেডে অংশগ্রহণ হলো? আমার তো তা মনে হয় না। চঞ্চল চৌধুরীকে দেখেছি একটা খোলা জিপের উপরে দাঁড়িয়ে। আর আমি বুঝি না প্যারেডের আয়োজকরা কোন মানদণ্ডে, কোন বিবেচনায় এই সমস্ত গেস্টদের নিয়ে আসলেন। আমি এটার অর্থ, আমেরিকাতে আমাদের অনেক সাকসেসফুল মানুষ রয়েছেন, আমেরিকাতে অনেক অনেক সফল ব্যবসায়ীরা রয়েছেন, সফল ব্যক্তিগত জীবনে
পেশাগত জীবনে অনেক সফল রয়েছেন। এমনকি আমেরিকাতে স্থায়ী বাসিন্দা কিংবা সিটিজেনও অনেকে আছেন যারা বাংলাদেশে একসময় অনেক বিখ্যাত সাংস্কৃতিক অঙ্গনে ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তাদের কাউকেই এই অনুষ্ঠানে আজকে আমি দেখলাম না। তাদের অনেকেই এখানে রয়েছেন। আমি নাম বলে তাদের ছোট করতে চাচ্ছি না, তাদের অনুমতি ছাড়া তাদের নামও বলতে চাচ্ছি না। অনেকেই এখানে রয়েছেন। তাদের বাদ দিয়ে বাংলাদেশের নাট্য জগতের ৩-৪ জনকে এখানে নিয়ে আসা হলো এবং কেন আনা হলো? কেন প্যারেডে তাদের ভূমিকা কি ছিল? প্যারেডে কি কাজ করলেন? আমি এই প্রশ্নের উত্তর নিজেকে অনেকবার করেছি। আমি কোনো খুঁজে পাইনি এবং অনেকেই এই প্রশ্নটি আমাকেও করেছেন যে, "নাজমুল ভাই বলেন তো এদেরকে কেন আনা হলো?" আমি কোনো উত্তর দিতে পারিনি। আরেকটা যে বিষয় যেটি আমার কাছে মনে হলো যে প্যারেডটিকে ব্যাপারে প্রচারণার কাজ যথেষ্ট হয়েছে, যথেষ্ট প্রচার হয়েছে। কিন্তু প্রচারের তুলনায় লোক সংখ্যা, প্যারেডে উপস্থিতির সংখ্যা খুব কম। ২-১ জন অতিথিকে আমি লক্ষ্য করেছি তারা প্যারেডে 69 স্ট্রিটে ছিলেন কিন্তু প্যারেডে মার্চ করার সময় তারা ছিলেন না সেখানে। তো যাই হোক প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে। কমিটির বিভক্তির ব্যাপারটাও বেশ তীব্রভাবে ফুটে উঠেছে আজকে। আপনি একটু আগেই বললেন বাংলাদেশ সোসাইটির মতো সংগঠন এখানে অংশ নেয়নি। আ আরো অনেকগুলো সংগঠন আছে যারা দীর্ঘদিন ধরে কমিটিতে পরিচিত যেমন বাংলাদেশ লীগ অফ আমেরিকা। বাংলাদেশে বাংলাদেশীদের মধ্যে সবচাইতে প্রাচীনতম সংগঠন। তাদের উপস্থিতিও আজকে আমি দেখিনি। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি এই প্যারেডের ব্যাপারে ফ্লোট গুলির ব্যাপারে একটা থেকে আরেকটার গ্যাপ ছিল কয়েক মিনিটের। আমি এই 37th এভিনিউর উপরে অনেক প্যারেড দেখেছি। একসময় আমি এই 37th এভিনিউর উপরেই আমার বসবাস ছিল। আমি লক্ষ্য করেছি কিন্তু এত গ্যাপ দিয়ে, এত ব্যবধান, এত প্যারেডটাকে আয়োজকদের পক্ষে এই প্যারেডটিকে ম্যানেজ করা আমার মনে হয় শেষ মুহূর্তে তারা কোন সমস্যায় পড়েছিলেন হয়তোবা। কিন্তু প্যারেড যেভাবে আমরা আশা করেছিলাম, কমিটির মানুষ আশা করেছিল, ঠিক সেই প্রতিফলনটা, রিফ্লেকশনটা আজকে চোখে পড়েনি। থ্যাংক ইউ সো মাচ গিয়াস আহমেদ, আপনি তো ওয়ান অফ দি অর্গানাইজার এই প্যারেডের যেহেতু বিজেপি বাংলাদেশি জ্যাকসনহাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের এটার উদ্যোক্তা এবং প্রেসিডেন্ট আপনি নিজে। সো নাজমুল হাসান যে কথাগুলো বললেন এই বিষয়ে এনি কমেন্ট? না, ঠিক আছে। আমার আসল কথা হলো যে আমাদের তো শুরু করতে হবে। আপনারা জানেন যে এখন এমন একটা পর্যায়ে আসছে যে একসময় আমরা যখন খোয়ানার সম্মেলন করেছি মেডিসিন স্কয়ার গার্ডেনে, মানে আমরা লোকের সমাগম এত হয়েছিল যে যুক্তি দিতে পারি না। তখন সবসময় আপনার অনুষ্ঠান হতো না, যত্রতত্র অনুষ্ঠান হতো না। এখন এমন একটা পর্যায়ে এসেছে নিউ ইয়র্কে যে আপনার প্রতিদিন অনুষ্ঠান হয়। আপনার বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরাও গান গায় মানে রাস্তাঘাটে। তো এই যে অবস্থা, মানে এখন আর টিকিট দিয়ে কেউ ঢোকে না। একসময় টিকিট দিয়ে ঢুকতো। তো আমাদের মানে বাংলাদেশিরা যারা আছেন তারা তো এই প্যারেডে যে বিশাল লোকজন আসবেন এমন একটা এখন পর্যন্ত মন মানসিকতা গড়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমি বলব যে আমাদের শুরু করেছি মেইন স্ট্রিমের লোকজন এসেছিল এবং আরো লোকজনের হয়তো লোক সমাগম হওয়ার কথা ছিল যে কারণে হোক। তবে আমি ১১টার পরে ছিলাম না। আমি বলতে পারবো না কেমন লোক হয়েছে। কারণ আমার ছেলের আজকে গ্র্যাজুয়েশন পার্টি ছিল। আপনার গ্র্যাজুয়েশন ছিল সেন্ট জন ইউনিভার্সিটিতে। তো সেখানে আমাকে চলে যেতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি নাজমুল ভাইয়ের কথার আমি কিছু মানে আর বলার কিছু নেই। কারণ পরবর্তীকালে কত লোক হয়েছে এটা আমার এখন পর্যন্ত আমি ফেসবুকে যতটুকু দেখেছি যে ভালোই হয়েছে। দেখলাম তো মোটামুটি প্রচারণা ভালো হয়েছে। ফেসবুকে লোকজনও দেখলাম, পুলিশ ডিপার্টমেন্টের লোকজন, মেইন স্ট্রিমের লোকজন ছিল। রাস্তাঘাটে দেখলাম লোকজন এই দেশের আমেরিকান লোকজন ওয়েলকাম করেছে। মোটামুটি ভাবে খারাপ না, ভালোই হয়েছে আমি মনে করি। সেখানে মেয়র কিন্তু প্যারেডে মার্চ করেছেন এবং প্যারেডের সমাপ্তি স্থল পর্যন্ত গিয়েছিলেন। এবার কিন্তু মেয়রও আসেননি আর কংগ্রেসম্যান কিংবা যারা এসেছেন তারা কিন্তু মার্চ করেননি। তারা 69 স্ট্রিটের লঞ্চিং প্যাড থেকেই চলে গেছেন। হ্যাঁ, কিন্তু মেয়র আমাদের এরিক অ্যাডাম তো আপনারা জানেন যে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আমাদের প্রথম মেয়র নিউ ইয়র্ক সিটির প্রথম মেয়র আমাদের জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের আমাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং আমার বাসায়ও এসেছিলেন। তো তার সাথে আমাদের সাথে অনেকে বাসায় গিয়েছেন। তো অর্থাৎ হলো তিনি আমাদের সাথে বাংলাদেশিদের সাথে ভালো রিলেশন সৃষ্টি করেছিলেন এবং তিনি প্রথম যে একজন বাংলাদেশিকে মানে এই যে আপনার মীর বাশারকে
মানে সেকেন্ড পজিশনে, হাইয়েস্ট পজিশন আপনার সিটি হলে দিয়েছেন। তো সেই দিক থেকে আমরা মেয়র এরিক অ্যাডামের মামদানিকে নির্বাচনের ব্যাপারে বিশেষ ভূমিকা রেখেছিল। বাংলাদেশের আঙ্কেল আন্টিদের একটা কথা তিনি বলেছিলেন, কিন্তু তাদের কথা 1 বছরে তিনি ভুলে গেলেন, এই 6 মাসেই। না, আসলে আমার মনে হয় তার সাথে ঠিকমতো যোগাযোগ করা হয়েছে কিনা তাও জানি না। কারণ আমি না, কিন্তু আপনি তো যোগাযোগ করি। এই প্যারেডের অর্গানাইজারদের একজন, যোগাযোগ করা হয়েছে কিনা এটা আপনি জানেন না, এই কথাটা না, তো। মানে চিঠি দেওয়া হয়েছে এবং আমি জানি যে তিনি আসার কথা ছিল। এখন কেন যে আসলেন না, এটা আমি বলতে পারবো না। বাট আমি ওইভাবে তাকে পুশ করিনি। তার যে ক্যাম্পেইন ম্যানেজার হাসান, তার সাথে আমার কথা হয়েছিল। বাট তারপরে তিনি বলেছিলেন যে ওই ইমেল করতে, ইমেল করা হয়েছে এই পর্যন্তই। তারপরে আর ঠিকভাবে ফলো আপ করা হয় নাই। তবে আমার আমার যতটুকু ধারণা, আগে থেকে তিনি বলেছিলেন যে তার স্কেজুয়াল অন্য জায়গায় আছে, সে মানে ব্যস্ত থাকবেন এই দিক। তো সে কারণে হয়তো সে আসতে পারেনি। তো তবে মোটামুটি আমাদের কংগ্রেসম্যান ৩ জন কংগ্রেসম্যান এসেছিলেন। গতবার কিন্তু মীর বাশার এসেছিলেন, এরিক অ্যাডামসের পাশে সাথে ছিলেন। এবার কিন্তু মীর বাশারও আসেননি। এবার মীর বাসারকে আমরা দেখিনি। হ্যাঁ, মীর বাসারকে দেখিনি। মেয়র অফিসে এখন মনে করেন মেয়র কেন আসলেন না, তার অফিস থেকে কেন আসলেন না সেটা বলা যাবে না, বলতে পারছি না আমি। কারণ আমাদের মধ্যে হয়তো গ্রুপিং আছে, সে হয়তো বাংলাদেশিদের কাউকে বিগ ব্রাদার মনে করেন। হয়তো সেই বিগ ব্রাদারের কথাই হয়তো যাচ্ছে, চলছে। এরকম হয় আরকি। আমরা হ্যাঁ। একটা সংকোচনে আসতে পারি যে আমাদের কমিউনিটিতে বিভক্তি, সংগঠনের সাথে সংগঠনের অনৈক্য, এই বিষয়গুলো এই এই প্যারেড যেটা বাংলাদেশের গৌরব প্রদর্শনের ব্যাপার, সেটাকে প্রভাবিত করেছে ডেফিনেটলি। অবশ্যই। তো গ্রুপের মাঝেও কিন্তু আমাদের অর্জন অনেক আছে, অনেক অর্জন। কারণ গ্রুপ প্রত্যেকটা কমিউনিটির মধ্যে আছে। আপনি হিসপ্যানিক কমিউনিটি দেখবেন একজন আরেকজনের কথা শুনতে পারে না। তো আমাদের তারপরেও দেখেন মেয়র এরিক অ্যাডাম থেকে শুরু করে আপনারা মামদানি আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। আমাদের জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের ২ বার তাকে আমরা ফান্ডেজ বা সম্বর্ধনা দিয়েছি। ধন্যবাদ। জি, আপনার আপনার সবাই কিন্তু আমাদের কাছে আসেন। সেদিক থেকে আমি মনে করব আমাদের অর্জন আছে। আমাদের মানে ৫০ জনের বেশি আমাদের কমিউনিটি বোর্ড মেম্বার আছে। সেই দিক থেকে আমি বলব যে আমাদের মেইন স্ট্রিমে আমাদের অনেক অর্জন আছে। অবশ্যই আমরা ঐক্যবদ্ধ আছি। তবে এই বিভাজন কিছু থাকবেই। এটাকে সো আমরা চেষ্টা গিয়াস ভাই, করব একটা আরো জিনিস minimize আরেকটা করতে। জিনিস আরেকটা জিনিস জানতে চাই, অনেকের মধ্যেই আগ্রহ আছে যে এই যে আপনারা গ্র্যান্ড মার্শাল যাদেরকে করা, যেমন আজকে দুজন সম্মানিত ব্যক্তিকে আপনারা গ্র্যান্ড মার্শাল করেছেন, ঠিক আছে, বাট এইটার সিলেকশনের প্রক্রিয়াটা কি? মানে গ্র্যান্ড মার্শাল যেমন ধরেন হঠাৎ করে বলা হলো অমুক দুজন গ্র্যান্ড মার্শাল, বা কালকে বলা হলো অমুক দুজন গ্র্যান্ড, হাউ ইউ সিলেক্ট দ্য গ্র্যান্ড মার্শাল? মানে এটার ক্রাইটেরিয়াটা কি? এটার কোনো জাজ আছে, কোনো প্যানেল আছে, বা যাদেরকে গ্র্যান্ড মার্শাল করা হয় তাদের ব্যাকগ্রাউন্ড পুরোটা চেক করা হয় যে এরা কারা, বা তাদের বিকজ গ্র্যান্ড মার্শাল তো তাদেরকেই করবেন যাদেরকে আপনি গ্লোরিফাই করতে পারবেন। একেবারে যদি বলেন যে সাদা মনের মানুষ, তাহলে তারা সাদা মনের মানুষ, ওইরকমই সাদা কাপড়ের মতো একেবারে। সো এইটাকে আপনারা কীভাবে সিলেক্ট করেন, এই যে গ্র্যান্ড মার্শাল? এটা কেউ জানে না, হঠাৎ করে বলা হলো গ্র্যান্ড মার্শাল। মানে আপনি এখন তো আমাদের শুরু মাত্র। তো এমন একদিন হয়তো হবে, একটা কমিটি মানে স্ট্রং কমিটি থাকবে। আপনার সেই কমিটির একটা বোর্ড থাকবে যে তারা কাকে সিলেকশন করবেন। আমাদের আমাদের আমেরিকাতে কিন্তু অনেক ডিস্টিংগুইশড পিপল আছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, বিভিন্ন আমাদের গুগলেও অনেক ভালো ভালো বাংলাদেশে কাজ করেন, ইভেন হোয়াইট হাউসে, ক্যাপিটালে, সব জায়গায় আছে। তো আমাদের এটা খুঁজে বের করতে হবে, এটা সময়ের ব্যাপার। শুরু করতে হবে। শুরু করলে ওই যে আপনি যে কোশ্চেনগুলি করেছেন, তো এইগুলি একটা পর্যায়ে হয়তো আমরা আমাদের যারা মানে নেক্সট প্রজন্মে বা আগামীতে হয়তো আমরা আরো কি বলে আরো ভালোভাবে যাচাই বাছাই করতে পারবো। তবে আমরা যে দুজনকে করেছি তাদের আমাদের এখন নিউ ইয়র্কে অবশ্যই শাহিন ভাই একজন প্রাক্তন সংসদ সদস্য, প্রবাসী থেকে গিয়েছেন। তিনি একটা পত্রিকারও প্রতিষ্ঠাতা বিগিনিং থেকে করেছেন। তো সেদিক থেকে আমরা মনে করি যে তাকে সে পাবার যোগ্য। আমরা যদি আমাদের নিজেদেরকে এভাবে প্রমোট না করি তাহলে কারা করবে? সেদিক থেকে আমাদের আজিজ ভাইও বাংলাদেশ সোসাইটিকে জনগণের কাতারে নিয়ে এসেছেন যেভাবে হোক। তিনি ২ বার ৩ বার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রীয় বোর্ডের প্রধান ছিলেন। তো সব দিক থেকে
হয়তো আগামীতে আরো ভালো কিছু হবে। তো আমাদের শুরু করাটাই হলো, আমি মনে করি যে আমাদের প্রাথমিক যে কাজটা সেটা আমরা সফল হয়েছি সেদিক থেকে। সো বাংলাদেশ সোসাইটি উপস্থিত ছিল না কেন আজকে? বাংলাদেশ সোসাইটি কেন যে উপস্থিত ছিল না, আমার সাথে যেমন কথা হয়েছে প্রেসিডেন্টের সাথে, তিনি বললেন যে তাকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু ফাহাদ সুলাইমান বলেছেন যে সেক্রেটারি যে আমাদের আলী ভাই, তিনি বলেছেন যে যে কোনো কারণে হোক আমরা যেতে পারছি না, এই কথা তিনি আলী ভাই ফাহাদকে বলেছেন। সেই দিক থেকে হয়তো তারা কেন আসেননি, হয়তো এখানে তো সোসাইটি তো আর নিজস্ব সিদ্ধান্তে চলে না, সোসাইটির এখন অনেক সময় গডফাদার থাকে। জি, তো সেদিক থেকে কারো ইঙ্গিত থাকতে পারে, এটা আমরা বলতে পারবো না। থ্যাংক ইউ। একটু দেখি আমি আব্দুল রহিম হাওলাদার আমাদের সাথে। সোসাইটি তো আমরা সকলেই সোসাইটির সদস্য, আপনিও সোসাইটির সদস্য। জি, আমার সোসাইটি বলতে তো এই 4-5 জনের একটা কমিটি না, সোসাইটির মানে মোটামুটি প্রাক্তন প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন। না আমরা আজকে আমি বলছি যে দেখেছি এই যে ডাক্তার অর্গানাইজেশন, ওয়াদুদ ভাইয়া, সোসাইটি তো একটা অর্গানাইজেশনের একটা বডি আছে। এই সোসাইটি তো ধরেন বিচ্ছিন্ন, সবাই তো সোসাইটির মেম্বার, কিন্তু সোসাইটি এজ এ হোল, এজ এ সংগঠন হিসাবে তাকে আমরা দেখি নাই কেন, এটাই প্রশ্ন অনেকের মধ্যেই আছে। এই প্রশ্নটার উত্তরে আমি দিলাম সংক্ষেপে যে সোসাইটি তার নিজস্ব গতিতে চলে না। যারা ভোট মানে যারা নাকি ওই ভোট বানানোর জন্য পয়সা দান করেন, তারাই হয়তো এটা ওইভাবে কন্ট্রোল করে। তো সেই জি, দিক থেকে একটু রহিম আপনারা হাওলাদার জানেন ভাইকে যে জিজ্ঞেস করি যে উনি কিছু জানেন কিনা এই বিষয়ে। আব্দুল রহিম হাওলাদার, আপনি কি কিছু জানেন এই বিষয়ে যে সোসাইটি কেন উপস্থিত ছিল না? ধন্যবাদ তাহের ভাই, টাইম টিভি এবং বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ। সোসাইটি ছিল না, অনেস্টলি বলি, আমি তো বর্তমানে সোসাইটির উপদেষ্টা ট্রাস্টি বোর্ডে আছি। আমি কার্যকরী পরিষদে নাই। তো আমি কমিউনিটি বোর্ড 3-তে আছি এবং এলমাস হসপিটালে আছি। তো আমাকে আসলে আমি নিজে এজ এ বাংলাদেশি হিসাবে প্যারেডে অংশগ্রহণ করতাম। হয়তো আমাকে ইনভাইট না করলে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হয়তো বা দাওয়াত আমাকে ইন্ডিভিজুয়ালি দিতে পারতো, বাট আমাকে ইন্ডিভিজুয়াল দাওয়াত না দিলেও আমি অ্যাটেন্ড করতাম অ্যাজ এ বাংলাদেশি হিসাবে। বাংলাদেশের যে প্যারেড জ্যাকসন হচ্ছে, আমার রোডে আমার বাড়ির পাশ দিয়ে প্যারেডটা যাবে। আমি 70-80 পোস্ট দেখতে পাচ্ছি আমার বাড়ি এখানটা যাবে। আর গত বছর প্যারেডে আমি ছিলাম অ্যাজ এ বাংলাদেশি, সাধারণ বাংলাদেশি নাগরিক হিসেবে আমি অ্যাটেন্ড করতাম প্যারেডে। কিন্তু মানে এখানে একটু দ্বিধা বিভক্ত আমার মনে হয় করে ফেলেছে তারা। আমি কমিউনিটি বোর্ড 3-তে আছি। আমরা 3 জন কমিউনিটি বোর্ড 3-তে আছি, মুকিত চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী এবং আমি অনেক বছর যাবতীয় আছি। আমার এজ দাম আমাদের 8 ইয়ারটা এরকম। আর সুলাইমান ভাই, ফাহাদ সুলাইমান ভাই, উনি আবার আমাদের 2 টার্ম পরে বা 1 টার্ম পরে কমিউনিটি বোর্ডে আসছে। তো লাস্ট কমিউনিটি বোর্ড মিটিং এ আমার সাথে ফাহাদ সুলাইমান ভাইয়ের সাথে দেখা হলো। আমরা তো বোর্ডে বসি, দেখা হয়। তো আমাকে বললো, ফাহাদ ভাই বললো, রহিম ভাই আমরা তো প্যারেড করতেছি। তো এটি বললে আবার বললো যে আপনি তো বাংলাদেশ সোসাইটি, এরপরে বাস থাইমা গেল না। তো তারপরে আমি ভাবলাম এখন আমি যে প্যারেডে যাব, তো এখন আমি যে বাংলাদেশ সোসাইটি বইলা উনি থাইমা গেলে আমাকে আর ওইভাবে দাওয়াত করলো না যে হাউ এভার রহিম ভাই প্যারেড আইছেন, বিকজ আমি কমিউনিটি বোর্ডে আছি। তারপরে আমি জেবিবির সাথে ছিলাম, জেবিবি ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ইলেক্টেড এজিএস ছিলাম। আপনার সবকিছু মিললে আমি জ্যাকসন আমার বিজনেস, জ্যাকসনারি আমার বাড়ি, সবকিছু মিললে তো আমি জ্যাকসনাইটের ওইটা বড় কথা না। বড় কথা হলো এজ এ বাংলাদেশ হিসাবে আমি কমিউনিটি অ্যাক্টিভিস্ট দাওয়াত পাইতে পারতাম, না পাইলেও আমি অ্যাটেন্ড করতাম। বাট যখনই আমাকে বলা হলো আমার বোর্ড মিটিং এ যে আপনি তো আপনার, আমাকে বলা হলো যে বাংলাদেশ যে প্যারেড করতেছে, আবার বললো যে আপনি তো বাংলাদেশ সোসাইটি, এটা বলে থাইমে গেছে। তাই আমি আর বাড়ি নাই। আর তখন আমি বুঝতে পারলাম হয়তো বা বুঝাইতে চাইলো আমি বাংলাদেশ সোসাইটি, তার মানে আপনি তো প্যারেডে আসবেন না বা আইছেন না। তো এই থিংটা থেকে আমি প্যারেডে যাইনি। যদি ওই কথাটা আমাকে না বলতো, আমাকে ইনভাইট না করলো এজ এ বাংলাদেশ হিসাবে, আমি প্যারেডে অ্যাটেন্ড করতাম। বাট দ্যাটস দ্য রিজন আমি অ্যাটেন্ড করি নাই। বাংলাদেশ সোসাইটি কেউ অ্যাটেন্ড করছে কিনা আমি জানি না। বাট আমি মনে করি যে আমরা বাংলাদেশ সোসাইটি যখন 21শে ফেব্রুয়ারি করি, 100-এর উপরে সংগঠন এখানে অ্যাটেন্ড করে। হ্যাঁ, আমি 2 বার জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি লাস্ট 145-145টা সংগঠন বলতো আমি জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় বাংলাদেশ সোসাইটি 21শে ফেব্রুয়ারিতে সম্মিলিত ভাবে অ্যাটেন্ড করছে। আর যে বাংলাদেশ যে প্যারেড হবে, এখানে আঞ্চলিক এত 300 মতো সংগঠন আছে, তারা কোথায়?
বাংলাদেশ সোসাইটি কোথায়, তারা ওই সংগঠনগুলি আসলো না কেন? একটা ভালো দিন আজকে, সানডে এবং ওয়েদার ভালো, তো এটার মধ্যে কি আছে আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম সিদ্দিক খোকন। আমি হ্যাঁ, বিকজ আমি আমাকে এক্সপোজ করা, মানে আমাকে বলা হলো যে আপনি বাংলাদেশ সোসাইটি, মানে তারপরে আমি ভারত সালামের সাথে, কারণ ভারত সালামের এটা অর্গানাইজার, আমি ভারত সালামের সাথে বোর্ডে আছি, আমি কমিটি বোর্ডে নিচা পর্যন্ত আসলাম, এবং এই যে শামসুল হক ভাইয়ের যে ইলেকশনটা আছে সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, করে আমি আমার মতে আমার বাসা দিয়ে চলে গেলাম, ভারত ভাই চলে গেল, আমি তো পাশেই ছিলাম, ওর বাসা থেকে আমি হাইটে গেছিলাম বলে, আর উনি ওনার গাড়ি থেকে চলে গেল। আর নিচা পর্যন্ত আমাকে বলেন না হাউ প্যারেডে অ্যাটেন্ড করেন। তো অ্যাজ এ বাংলাদেশ হিসাবে আমি এই জন্য অ্যাটেন্ড করি না, যদি লাস্ট আমার বলতো যাও বলেন প্যারেডে আইছেন, আমি চাই নাই, আমার না যাওয়াটা। এখন সোসাইটির কর্মকর্তারা এক্সিকিউটিভ বডি আসছে কিনা আমি জানি না, আমি শুধু লাইভে একটু দেখছি, আমাদের ভাই যে লাইভটা দিচ্ছে ওটা আমি একটু লাইভে দেখছি, বাট আমি বাট আমি খুব মানুষ হয়েছে ওরকম মানুষ দেখি ভাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো, আমি চাই ভালো প্যারেড হোক, আমি চাই ভালো প্যারেড হোক, সবাই মিলে জয়েন করুক, প্যারেড হোক, ভবিষ্যতে আরো ভালো প্যারেড হোক, এটি আমি চাই। বাট এইভাবে মানে সবাই কাউরে বাদ দিয়ে কাউরে প্যারেড করা আমার মনে হয় না এটা ঠিক আছে। থ্যাংক ইউ ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনার কথা শুনি। জি অনেক ধন্যবাদ। শুনেন, আমেরিকার একটা কালচার আছে, শুনেন, আপনার স্কুলে যদি আপনার ছাত্র ফেল করেও আসে, আপনার ছেলে, আপনি বলতে হয়েছে সুনাদন তুমি খুব ভালো কাজ করছো। ইতিমধ্যে প্যারেড কি হয়েছে না হয়েছে, আমরা আমাদের মানে শ্রদ্ধেয় নাজমুল হাসান, গিয়াস আহমদ, আব্দুর রহিম ভাই, ওনাদের কথাবার্তা একটা পরিষ্কার চিত্র আমাদের আজকে আলোচনা যারা শুনতেছেন তারা পেয়ে গেছেন। বাট এনিওয়ে আমি প্রশংসা করতে চাই যে এই রোদের মধ্যে বাংলাদেশের নামে যারা এখানে যুক্ত হয়েছেন, এই ধরনের প্যারেড গড়ে গড়ে হওয়া উচিত। এবং শুনেন, যত প্যারেড হবে তত গ্র্যান্ড মার্শাল হবে। আপনারা এস্টোরিয়ায় একটা করেন, জামাইকায় একটা করেন, ব্রঙ্কসে একটা করেন, আপনার এই ব্রুকলিনে একটা করেন, এবং সেখানে ধরেন আপাতত এটা যে গ্যাসাম সাহেব বলছেন যে আমরা দিনে দিনে করব, নবে শুরু হলো, আমাদের 50 বছর হয়ে গেছে। বাট অনেক ছেলে পুলে মানে মানে হামাগুড়ি দিতে দিতে হাঁটতে হাঁটতে সময় লাগে, আমাদের সময় লাগতেছে। তো এখন আপাতত এই যখন ছোটখাটো যদি আপনারা বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশ প্যারেড নামে করেন, সেখানে ধরেন আমাদের বাংলাদেশকে, জাতিকে প্রতিনিধিত্ব করেন, এবং সুনামধন্য মানুষদের আপনারা মানে বিনা পয়সায়, অথবা ধরেন আমার মতো কাউকে অধমরে যদি মানে গ্র্যান্ড মার্শাল করেন, আমি কিছু টাকাই না এনে দিলাম যে 10-15 হাজার টাকা, যে ভাই আমারে গ্র্যান্ড মার্শাল করলেন, আমি ছবি উঠাইয়া আপাতত আমার স্ত্রীকে দেখানোর জন্য একটা পদক নিয়ে আসলাম, একটা ফটো নিয়ে আসলাম, এটার একটা মূল্য আছে। কিন্তু এইসব করার মধ্য দিয়ে আমরা 50 বছর তো এগুলো অনেক হয়েছে। এই যে সমস্ত লোকজন প্যারেডের সামনে আছেন, প্যারেডের আয়োজনে আছেন, যাদের নিয়ে আমরা কথা বলতেছি, গড়পড়তা ফুবানা বলেন, এই কমিউনিটির নানান গুরুত্বপূর্ণ কাজে তারাই আছে। আমরা এই 50 বছরে 2 লক্ষ মানুষ বলি। এখন এই জ্যাকসনাইটের সিপাগল্লিতে যেখানে মেয়র পর্যন্ত গিয়াস আহমদ পরিষ্কার বলে ফেললেন যে আগের মেয়রের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, এখনকার মেয়র আমাদের কাউন্ট করলো না। এটা কি আমাদের জন্য এটা অহংকারের কথা? এটার জন্য আমরা কমিউনিটি, আমরা সবাই রেসপন্সিবল। আমি কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করতে চাই না। তো আমি মনে করি যে এই পাড়া মহল্লায় আরো মানে বছরে বছরে হোক, বছরে 2-3 বার হোক, কয়েকজন গ্র্যান্ড মার্শাল হোক, কিন্তু সামগ্রিকভাবে বাংলার ডাকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাঙালি জাতি গত 50 বছরে এই যখন আমেরিকা আসলাম, আসে শুনি যে গিয়াস আহমদ নামে একজন ইলেকশনে দাঁড়াইছে। তো এটা ভাই আপনারা অনেক দিন থেকে এই কমিউনিটিতে সার্ভ করতেছেন, আজকে 50 বছর, আর আপনি আমার এইটা কইেন না যে আবার সবে শুরু হইলো। আপনারা কবে শুরু করছেন? এখন আমাদের ফল পাওয়ার দরকার। আমি মনে করি আপনাদের এই পরিশ্রমগুলা বৃথা যেতে পারে না। আমাদের সবাই উদ্যোগ নেওয়া উচিত, এবং আগামীতে একটা সার্বজনীন ভাবে একটা বড় উদ্যোগে এই কয়েকজন শিল্পীরা নেয়া আহা উহা কইরা আপনার এই প্যারেডে যাবে সাধারণ প্রবাসীরা, যাদের রক্তে শ্রমে এই প্রবাসী হিসাবে বাংলাদেশের পরিচয় আজকে গড়ে উঠেছে এই আমেরিকায়। তারা গিয়ে ম্যানহাটনে দাঁড়াবে, 5th এভিনিউতে, যারা অন্যান্য জাতিগোষ্ঠীর প্যারেড যেভাবে হয়, পাকিস্তানিরা পর্যন্ত ম্যানহাটনে করে প্যারেড, আমরা বাংলাদেশে এখানে করতে পারবো না। সো এইটার ব্যাপারে আমাদের একটা প্রত্যাশা থাকলো, কিন্তু তার আগ পর্যন্ত আমরা যে বাদ্য বাজাইতেছি এইটাই আমরা বাজাই, এবং প্রতিটা কোনো অনুষ্ঠানই আমাদের এই বাদ্য বাজানি ছাড়া, দোলাদলি ছাড়া, হানাহানি ছাড়া, ঈর্ষা ছাড়া, একজন আরেকজনের প্রতি দোষারোপ করা ছাড়া
এটা হয় না। এবং বাংলাদেশ সোসাইটি উনারা দাবি করেন যে সমস্ত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেন, উনারা কেন থাকবেন না? উনারা না থাকলে উনাদের বলা উচিত, দে হ্যাভ টু সে সামথিং, যে আমরা বা সমস্ত বাংলাদেশি সংগঠন এগুলো প্রতিনিধিত্ব করি, বা আমরা এই কারণে এটা বাংলাদেশের নামে বাংলাদেশের পতাকা যেখানে দাঁড়ালো আমরা সেখানে গিয়ে উপস্থিত হইতে পারলাম না, এটাও একটা তাদের কাছ থেকে আমরা একদিন জবাব চাইতে পারি। তো আবু তাহের সাহেব, আপনি যদি অস্ট্রেলিয়ায় বা আপনারা তো অস্ট্রেলিয়ায় তো আছেন, মানে এখানে অনেক বাংলাদেশিদের যাত্রা আমাদের শুরু হয়েছে, ওখানে যদি যান, আমাদের নিউ জার্সি থেকে যদি কাউরে গ্র্যান্ড মার্শাল করতে চান শুধু চাঁদা বাদা ছাড়া, তা আমার নামটা আগামীতে রাখেন। আমি আবার ব্যাকডোরে আপনাদের টাকা দিয়ে যে আমারে গ্র্যান্ড মার্শাল করেন, এইটা আমি করতে পারবো না। এটা ছাড়া যদি করেন, এই গেস্টোরিয়া আমার এলাকার ভাই বন্ধুরা আছেন, আপনারা মিলিয়া যে কমিউনিটি সার্ভ করছেন, আমিও নাইলে গিয়ে দাঁড়াইলাম, কিন্তু এটা বাংলাদেশের নামে হইলে আমি পিছনে হইলেও দাঁড়াবো আমার বুকে অহংকার নিয়ে। এটা আমার দেশ, আমার পতাকা, আমার মানুষের প্রতিনিধিত্ব আমি করতেছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ইয়াস ভাই, এনি কমেন্ট? ইয়াস ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি। সো আপনি আজকে খুব এক্সস্টেড, আজকে সারাদিন পরিশ্রম করেছেন। আপনাকে কংগ্রেচুলেশন যে আপনার মেয়ে বোধহয় আজকে গ্রাজুয়েট হয়েছে, রাইট? ছেলে সে থেকে গ্রাজুয়েট হলো? বাহ বাহ। সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটি। তো আমি সকালে জাস্ট খালি অ্যাটেন্ড করে তারপরে চলে গিয়েছিলাম ওই আপনার ছেলের ওখানে। তো এই দেশের যে পরিস্থিতি এখন, সাইবার সিকিউরিটির মতো ইয়াং লোকজন যারা চৌকস ভাবে দেশের নিরাপত্তার জন্য হায়ার এডুকেশন নিছে, তাদের ওয়েলকাম জানাই। গিয়াস আহমদ, এটা দিস ইজ দ্য অ্যাসেট অফ আওয়ার কান্ট্রি। এরাই আমাদের আমেরিকাকে আবার মেক। গিয়াস আহমেদ, যদি আপনি রিপাবলিকান পার্টি, অনেকে বলে যে আপনার মুখ রিপাবলিকান, বুক ডেমোক্রেট, এটা সবাই বলে আপনাকে। সো আমার মনে হয় আপনার মেয়ে অপেক্ষা করুক, ক্ষমতার পাট পরিবর্তন হবে এবং হলে তখন এই দেশের কল্যাণের সে অংশগ্রহণ করতে পারবে। এই যে হস্টাইল, যে বর্তমান যে হস্টাইল যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের আপনার অবসান হবে এবং পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে সম্ভাবনার আলো নিয়ে, এবং সেই আলোতে আপনার সন্তানরা অবগাহিত হবে, এটি আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা চাই যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মেইন স্ট্রিমে আসুক, পলিটিক্সে আসুক, নেতৃত্বে আসুক, তাহলে কিন্তু মনে হয় আমরা আরো ভালো করতে পারবো। কারণ আমাদের জেনারেশনটা ফার্স্ট জেনারেশন, এবং এই ফার্স্ট জেনারেশনের যারা যতটুকু আমরা করতে পেরেছি মেইন স্ট্রিমে, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি। কারণ এখন আমাদের আজান আমাদের মাইকে চলে, আমাদের ঈদের দিন আমাদের পার্কিং ফ্রি, মানে টিকিট দিচ্ছে না, ঈদের দিন আমাদের এক্সাম হচ্ছে না, আমাদের হালাল ফুড, বাংলা ভাষা, বিভিন্ন প্রতিষ্ঠানে মোটামুটি আমরা ফার্স্ট জেনারেশনে কিন্তু আমাদের অর্জন কম নয়। তো সেই দিক থেকে আমরা যতটুকু করতে পেরেছি, আমাদের নেক্সট জেনারেশনটা আরো ভালো করতে পারবে। কারণ অন্যান্য জাতি কথা, পাকিস্তানি, ইন্ডিয়ান বা অন্যান্য জাতি কিন্তু আরো অনেক বছর আগে এসেছে। আমাদের ইতিহাসটা এই দেশে ওপিয়ন ডিপিয়নের মাধ্যমে মেনলি, তার আগে তেমন ফার্মাসিস্ট, ডাক্তার কিছু এসেছিলেন হাতে গোনা। তো সেই দিক থেকে আমি মনে করবো যে আমাদের যে ফার্স্ট জেনারেশন আমরা মোটামুটি ভালো করেছি। ইনশাল্লাহ আরো আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা ভালো করবে, আমরা তাদেরকে রাস্তা দেখিয়ে দিতে চাই। আপনি তো শুরু করেছিলেন, আপনি প্রার্থী হয়েছিলেন প্রথম রিপাবলিকান পার্টি থেকে নমিনেশন নিয়ে, এন্ড দেন মুর্শিদ ভাই ডেমোক্রেটিক পার্টি। কথা বলি আপনাকে যে দেখেন, আমার এগেইনস্টে যে দাঁড়ালো যে জন সাবিনি, সিনেটর সাবিনি, তিনি যখন দেখলেন যে আমি মোটামুটি 3 জন প্রার্থীর মধ্যে সেকেন্ড হয়েছিলাম, থার্ড যে হয়েছে তিনি ছিলেন হিসপ্যানিক। তো হিসপ্যানিক এলাকা 60% হিসপ্যানিক, তারপর তিনি আমার থেকে কম ভোট পেয়েছেন। সেই কারণে সিনেটর সাবিনি প্রথম বাংলাদেশি, মানে একজন চিফ অফ স্টাফ রাখলেন, নাম হলো তার শামস তারেক, বরিশালে বাড়ি, তাকে চিফ অফ স্টাফ করলেন এই জন সাবিনি। এটা একটা আমাদের অর্জন। তো সেই দিক থেকে তিনি আপনার আইন পাশ করেছিলেন কি বলে আলবানিতে, ঈদের দিন কোনো মানে মেজর এক্সাম হবে না স্কুলে। এবং এই কারণে আমাদের মিনাফারা তাকে কল দিয়ে বলেছিলেন যে তুমি মুসলিম টেররিস্টদের পক্ষে বিল পাশ করেছ। তো আমাদের জন সাবিনি কল দিয়ে বললো, হু ইজ মিনাফারা? আমি বললাম যে শি ইজ ক্রেজি, ডোন্ট নো রেসপন্স টু হার। তো এইভাবে আমাদের কিন্তু এভাবে আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আপনাদের মিডিয়া আমাদেরকে সাহায্য করেছে। এই দেশের মিডিয়ার অনেকগুলি মিডিয়া আছে, পত্রিকা আছে, এবং তাদেরও আপনার এই পত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে কমিউনিটি কিন্তু জাগ্রত হয়েছে। তো সেদিক থেকে সেই কারণেই কিন্তু বিভিন্ন কমিউনিটির লোকজন যারা ক্যান্ডিডেট মেইন স্ট্রিমে, তারা কিন্তু আমাদের কাছে আসেন, আমাদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন।
আজও আমাকে মানে কয়েকজন মানে মিনিস্ট্রিমের ক্যান্ডিডেট কল দিয়েছে। তো এটা একটু আমাদের অর্জন, আশা করি ইনশাল্লাহ আমরা যতটুকু করতে পেরেছি আমাদের নেক্সট জেনারেশনটা আরো ভালো করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যাগেইন। ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনার কাছে একটু জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো ভেনেজুয়েলা মোটামুটি হাতে নিয়েছেন, এবার কিউবার উপর তুনার নজর পড়েছে এবং কিউবার লোকজন তারা প্রশিক্ষণ নিচ্ছে যুদ্ধ যদি শুরু হয় কীভাবে আত্মরক্ষা করতে হবে। হোয়াট ইজ দ্য সিগন্যাল? এটার সিগন্যাল কি, এটার মেসেজ কি? মেসেজটা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এটা বুঝতে আমেরিকা থেকে এটা তো বুঝার কোনো সমস্যা তো আমাদের আবু তাহের সব বুঝি না। না আপনি কুচামের কথা না বলে সোজা বলেন না কেন? আমি কি আপনার প্রশ্ন করছি? লাউড এন্ড ক্লিয়ার। এই আমাদের পাশে কিউবার সাধারণ মানুষ বুক মানে সাফার করবে, তাদের খাবার নাই, তাদের ঘরে বাতি নাই। আপনি তাকে অবরোধ দিচ্ছেন কেন? অবরোধ দিয়ে সব বন্ধ করছেন কেন? খাবার থাকবে কোত্থেকে? আমেরিকার অনুকম্পায় ব্লকেট দিয়ে পুরো জিনিস বন্ধ করে রাখছেন। আমেরিকার অনুকম্পায় থাকবেন আর আমেরিকায় মানে এখন এটা কিউবার জনগণ চায় যে আমেরিকার সাথে সুসম্পর্ক হোক। এই বর্তমান সরকার যারা নিষ্পেষণ চালাচ্ছে, যারা মানুষের মানবাধিকার দমন করে রাখতেছে, এদের বিরুদ্ধে কিউবার জনগণ ঐক্যবদ্ধ এবং এদের পাশে দাঁড়ানো আমেরিকার আমাদের গ্রেট প্রেসিডেন্ট ইজ ডুইং সামথিং, জাস্ট ওয়েট এন্ড সি। ইট এ নাম্বার অফ ডেজ, এই যে কিউবাতে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে, কিউবার মানুষের সাথে আমাদের ভালোবাসার মানে লেনদেন হবে। কিউবার মানুষের প্রতি আপনার ভালোবাসা তো কিউবার মানুষকে তাদের মতো করে বাঁচতে দিন না কেন? আপনার ভালোবাসা এত দরকার কি? মানে আপনার ভালোবাসার দরকার, তার দেশের মানুষ তার মতো করে বাঁচুক। আপনার প্রতিবেশী, আরে ভাই আপনার বাড়ির পাশে যখন আপনার প্রতিবেশী না খাইয়া মরতেছে, অভাব অভিযোগে আছে, আমি কি বলতে পারি যে আপনি আপনার প্রতিবেশীকে দেখেন না? আপনি তার চতুর্দিকে ব্লকেট দিবেন, ব্লকেট দিয়ে কোনো কিছু ঢুকতে দিবেন না, আবার বলবেন যে না খেয়ে মরে যাচ্ছে, মায়া কান্না করবেন। এটা বৃহত্তর স্বার্থে, এটা বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে কিউবার জনগণের পাশে আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়াচ্ছে, আমেরিকার লোকজন দাঁড়াবে এবং এটা যত দ্রুত এই দাঁড়ানোর কাজটা শেষ হবে ততই মানে আমি মনে করি যে আপনি মনে করেন। কালকে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব উনি নিউ ইয়র্ক টাইমসকে গালাগালি করলেন কেন? এখন প্রেসিডেন্ট মানে নিউ ইয়র্ক টাইমস তো প্রতিদিন ও সবাই গালাগালি করে, প্রেসিডেন্ট ট্রাম্প একদিন গালাগালি করলে মানে আপনার তো মাইন্ড করার কিছু আমি দেখি না। নিউ ইয়র্ক টাইমসের কাজ, নিউ ইয়র্ক টাইমস ইজ ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এন্ড অথেন্টিক নিউজপেপার। ছোটবেলা যে শুনছিলেন ওইটা এখনো বাঁচিয়ে যাইতেছেন আপনি। এই নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন এর প্রধান দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমালোচনা করার জন্য কি নিউজটা বানাইতে পারে, এই একমাত্র গবেষণা ছাড়া। আর হচ্ছে নতুন কিছু ওই যে নতুন ইয়াং জেনারেশনদের কিছু ডেমোক্রেট শিক্ষক টিচার আর এদের মাথা নষ্ট করার জন্য মানে এই যে পুরানা বস্তা বোঝা ফর্মুলা এগুলাকে ইনজেক্ট করা, এই সমস্ত ফেক মিডিয়ার বিরুদ্ধে এখন মানুষ দাঁড়ায় গেছে। মানুষ দাঁড়ায় গেছে, কোথায় দাঁড়াইছে? মানুষ দাঁড়ায় গেছে। এই সমস্ত মিডিয়া দে ডোন্ট বিলিভ দিস ফেক মিডিয়া এনিমোর। আচ্ছা, কোথায় দাঁড়িয়ে গেছে? কোন জায়গায়? এটা আপনি সার্কুলেশন দেখেন, আপনি ইট ইজ এ ফেইল মিডিয়া নিউ ইয়র্ক টাইমস। এটা আগের দিন নাই, এখন 70s চলতেছে না, এখন 60-70 দশকের পলিটিক্স আপনি বললে হবে না, মানে এটা হবে না। এই জন্য মানুষ এই সমস্ত নতুন জেনারেশনের লোককে জিজ্ঞেস করে দেখেন, এরা নিউ ইয়র্ক টাইমস পড়ে না। এখন আপনি আপনার বাসার পাশে এটা কি পড়ে অন্য জিনিস, নিউ ইয়র্ক টাইমস আপনি একটা জনমত জরিপ নেন যে সংবাদপত্র হিসেবে নিউ ইয়র্ক টাইমস আর সিএনএন কে কতজন মানুষ বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। এভরিবডি ইজ করাপ্ট, এভরিবডি ইজ সোল্ড আউট এবং তারা কেউ দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। জনগণের স্বার্থ যে লিডার সমালোচনার ভয় না করে জনগণের স্বার্থ দেখবে, আমরা তার পক্ষে আছি। না সে কে এই মুহূর্তে প্রেসিডেন্ট নামটা বলেন না, দুই একটা। আমেরিকার অধিকাংশ মানুষ যদি এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করে ভোট দিচ্ছে, আগামী 5 বছরে আমরা আবার দেখবো যে কাকে ভোট দেয় এবং ওনাকে যদি ওনার পক্ষের লোককে ভোট না দেয়, জনগণের রায় সিদ্ধান্ত। না এটা আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন, বলেন না কাকে পড়ে এখন? মানে নিউ ইয়র্ক টাইমস, সিএনএন ফেক মিডিয়া, আসল মিডিয়া কোনটা? আসল পুরো মিডিয়ার চরিত্রটা বদলে গেছে। এখন মানুষ তার নিজের মতো করে যে মিডিয়াকে ভালোবাসে, আপনার কথা যদি এই টাইম টেলিভিশন শুনে, যে লোক আরেকটা শো দেখে, আরেকটা পডকাস্ট দেখে, সেই লোকটা আপনার ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখবেন, তারাই নিউ ইয়র্ক টাইমস আর সিএনএন দেখে না,
তাদের নির্দিষ্ট পডকাস্ট আছে, সে ওখান থেকে তার সোর্সটা নেয়। ও ট্রুথ সোশ্যাল দেখে বোধ তারা, রাইট? দেখে অনেকেই এই মিলিয়ন Truth মিলিয়ন Social। ফলোয়ার্স, এই ট্রুথ সোশ্যাল, এটা কি যে এটা মালিক কে? ট্রুথ দেখে। সোশ্যালের মালিক? এটা নিয়ে আপনার উদ্বেগ, এটা নিয়ে আপনার উদ্বেগ কেন আমি তো বুঝি না। মানে এটা কিছু উদ্বেগ ভালো, উদ্বেগ ভালো, কিন্তু এটা নিয়ে আপনার ব্যক্তিগত উদ্বেগ তো থাকার কোনো কারণ নাই। মানুষ মানুষ এটা চায়, এখন মানুষ এটা চায়, মানুষ যেটা চায়, পিপুল উইল, আমরা যেটা আছে মানুষের ইচ্ছাকে সম্মান করব। মানুষের ইচ্ছা হয়েছে। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। গ্যাস ভাই, আপনার কাছে যেহেতু আপনি জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, হোয়াট ইজ দি নেক্সট প্ল্যান টু ইমপ্রুভ দ্য জ্যাকসন হাইট বিজনেস বাংলাদেশি বলেন আর ওভারঅল বিজনেসের যে ক্রাইসিস, এমনি হলো বিজনেস স্লো, তারপরে আবার বিভিন্ন ধরনের সমস্যা আছে, আপনি জানেন বেটার দেন মি। হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড হোয়াট ইজ হাউ ইউ আর আই মিন দি ফেসিং দি এই প্রবলেম? আসলে জ্যাকসন হাইটস প্রথমত যদিও সেন্টার, মানে জ্যাকসন হাইটস মানে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র, এবং নেভার স্লিপ, জ্যাকসন হাইটস নেভার স্লিপ। বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে জ্যাকসন হাইটসে মানুষ আসে। তবে সেখানে একটা প্রবলেম হলো পার্কিং সমস্যা এবং কনজাস্টেড। এই কারণে আপনার মানুষ এসে অনেক সময় দেখা যায় যে পার্কিং না করার কারণে অনেকেই কিন্তু অনেক জায়গায় চলে যাচ্ছে। এবং যেমন জামাক একটা এলাকা, জামাকের লোক জামাকে মানে মানে থাকতে চায়। ওজন পার্ক আছে, ওজন পার্কে এলাকায় ওজন পার্কে একটা মার্কেট করে উঠেছে। ব্রঙ্কসেও দেখেন তাই, আপনার চার্চ ম্যাকডোনাল্ডসেও তাই সেই ধরনের একটা মানে মার্কেট করে উঠেছে। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকসন হাইট এবং বিভিন্ন ধরনের এই আপনার হোমলেস লোকজন থাকে, তো সেটা নিয়ে আমরা কমপ্লেন করেছি। পুলিশ ডিপার্টমেন্ট মাঝে মাঝে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের আগের চেয়ে আগে যে নোংরা ছিল, এখন স্যানিটেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন বিভিন্ন কর্নারে কর্নারে আপনার এই ক্যান দিয়ে রেখেছে। তো মোটামুটি আগের চেয়ে পরিবেশ ভালো। আর যেটা বলেছেন যে বিজনেসের ব্যাপারে, আমাদের মেইন বিজনেসটা কিন্তু মানে 80% হলো বাংলাদেশিদের মানে মাধ্যমে হয়। সেদিক থেকে আপনার এই যে রিপাবলিকান পার্টির বা আইএস এর কড়াকড়িতে অনেকেই কিন্তু এখন সেভাবে আসেন না, একটু একটু সেফ সাইডে থাকেন, এবং অনেকে অনলাইনে এখন কিন্তু কেনাবেচা করেন। অনলাইন কিন্তু আমাদের বাসায় দেখি যে অনলাইন এই যে আপনার যেভাবে অ্যামাজন মার্কেটটা দখল করে রাখছে, 10% যদি অ্যামাজন নিয়ে যায়, অনলাইন মার্কেট নিয়ে যায়, তাহলে কিন্তু যারা এই আপনার $10,000-20,000 দিয়ে রেন্ট দিয়ে আপনার এই বিজনেস করছেন, তাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। সেদিক থেকে আমাদের বর্তমান মেয়র তো আগে সুন্দর সুন্দর কথা বলেছিলেন, এখন কি করেন দেখা যাক। আর আমি মনে করি যে জাতীয় পর্যায়ে সরকারিভাবে যদি এই বিজনেস, যারা স্মল বিজনেস, তাদেরকে যদি সহযোগিতা না করা হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু এই আপনার স্মল বিজনেসদের সমস্যা হবে। থ্যাংক ইউ সো মাচ। রহিম হাওলাদার ভাই, কোনো ইয়াস আসতেছে আপনার কাছে। রহিম হাওলাদার, আপনি তো বিজনেস করেন জ্যাকসন হাইটে, হোয়াট ইজ দ্য সবচেয়ে বড় প্রবলেম কি আপনারা ফেস করছেন? আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন আপনার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের এখানে সবচেয়ে বড় দরকার একটা মিউনিসিপ্যাল পার্কিং। হ্যাঁ, এনি হাউ একটা মিউনিসিপ্যাল পার্কিং দরকার। এটা হলে জ্যাকসন হাইটের অনেক সমস্যার সমাধান হবে। এটা আমি ভোটে ওইটা নিয়ে আলোচনা করছি কমিউনিটি বোর্ডে। হ্যাঁ, এবং আমি যখন জেবিপিতে ছিলাম তখন আমি বলছি, তো এখন যারা বিজনেস অ্যাসোসিয়েশন আছে এটা নিয়ে আগানো দরকার। আমি একটা একটা জায়গা বলতে পারি, হয়তো বা এটা আপনি দেখেন বিকিউর উপরে ব্রডওয়ে এবং রোজবে লেভেলের মাঝে যে বিকিউর খালি জায়গাটা আছে, এটার উপরে একটা যদি সিটি স্টেপ না, এটার উপরে একটা মিউনিসিপাল পার্কিং করা যায়, টাপ অফ আই মিন বিকিউ। হ্যাঁ, এটা তো আমি মনে করি যদি বিজনেস অ্যাসোসিয়েশন আগে আসে এবং কমিউনিটি সবাই আগে আসে, তাহলে এখানে একটা মিউনিসিপাল পার্কিং লট যদি করা যায়, তাহলে জ্যাকসন হাইট প্রাণ পাবে। তা না হলে দেখবেন জ্যাকসন হাইট আস্তে আস্তে এখানকার ব্যবসা পাতি মুভি অন্য যেমন চলে যাচ্ছে অনেকেই। যেমন এখন দেখেন জ্যাকসন হাইট হচ্ছে এখন গিয়াস ভাই যেমন বললো, জামাইকা, ব্রঞ্জ, ওজন পার্ক, ব্রুকলিন সব জায়গায় কিন্তু মানে ভালো ভালো বিজনেস প্রতিষ্ঠান হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু জ্যাকসন হাইটে হচ্ছে না, কিন্তু জ্যাকসন হাইটের জায়গাও নাই, প্লাস মেইন প্রবলেম হলো পার্কিং। তো এটা আমি কি অন্য কিছু প্রসঙ্গে আলোচনা করতে পারি? তাড়াতাড়ি বলেন, জি কুইক। আচ্ছা,
আমি একটা জিনিস মানে পৃথিবীটা যাচ্ছে কোথায়? আমরা চায়না তাইওয়ানকে একটা স্বাধীন দেশ আক্রমণ করবে, নিয়ে নিবে। তারপরে এজ এ বাংলা আমেরিকান হিসাবে আমি গর্ব করি, অবশ্যই আমেরিকার ভালো আমি চাই, কিন্তু আরেকটা দেশকে নিয়ে নেওয়া এটা মানে এটা কিভাবে হয়? এটা তো তাহলে কি ওয়ার্ল্ডে যে গরিব কান্ট্রিগুলি আছে এগুলি কি বড় কান্ট্রি সব গ্রাস করবে ভবিষ্যতে? হোয়াটস গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড? আরেকটা কোশ্চেন হলো, আপনার এই অনুষ্ঠানেই এর আগে ওই যে আমাদের দাদা দাদা হিসেবে বোঝা গেল যে যা শ্রীধাংশু গুহ ইন্ডিয়াতে দাদা। দাদা বোঝা গেল যে ইন্ডিয়াতে একটা মুসলমানকেও মানে অত্যাচারের শিকার হচ্ছে না। তো এখন যে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়ায় যে আসতেছে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এটা কি রিয়েল নাকি এটা মুভি? আমি কিছু বুঝতেছি না। এখন আপনাদের এই টিভিতে ওই ধরনের কোনো কিছু আসতেছে না। একটা মুসলমান বইলা তাকে ইন্ডিয়া থাকতে পারবে না, তার মাতৃভূমির ছেড়ে মসজিদ ভেঙে ফেলাইতেছে, তাদেরকে মেরে ফেলাইতেছে, এগুলি মানে এগুলি নিয়ে সোচ্চার হচ্ছে না কেন? যেহেতু ইন্ডিয়াতে যদি একটু কিছু একটা হিন্দুর উপরে আক্রমণ হলে, মানে বাংলাদেশ একটা হিন্দুর উপরে আক্রমণ হলে ইন্ডিয়া ওটারে 10 গুণ প্রচার করে ফেলায়। আর এখন যে জিনিসটা হচ্ছে রিয়েল, ওই জিনিসটা মিডিয়া আসতেছে না। আমি মানে বুঝতেছি না। আপনাদের কাছে আমার কোশ্চেন, নাজুল ভাই আছে বা আমাদের ইব্রাহিম ভাই আছেন, আপনি আছেন, সবার কাছে আমার কোশ্চেন। আর ইব্রাহিম ভাইয়ের সম্বন্ধে একটা কথা আমি বলি, ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনার বক্তব্য আমি সবসময় শুনি, আপনাদের দুজনের সংলাপ শুনি, তাহের ভাইয়ের সাথে আপনার এনজয় করি। তবে একটা কথা ভাইয়া, আমি ডেমোক্রেট করি, আমাদের সময় প্রেসিডেন্ট ট্রাম্প, আমি প্রেসিডেন্ট বাইডেন যদি ভুল করে, আমি যেটা ভুল করে এটা আমি কিন্তু এজ এ ডেমোক্রেট বলার অধিকার আমার আছে। যেমন গণহারে মানুষকে আনছে, রাইট? এটা নাই না মানে বাইসে বাইসে আনতে পারো, বা এটা ক্রিমিনাল গ্রেডের ওইভাবে মানে আমেরিকা ঢোকানো ঠিক আছে, আমি বিলিভ করি। আপনি মানে প্রেসিডেন্ট ট্রাম্প যাই বলে আপনার মুখে তার কোনো, অনেকেই বলে না অন্তত একটা খারাপ কাজ করলো যে না এটা মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের করা উচিত হয়, কিন্তু আপনি আপনি অলওয়েজ ট্রাম্পকে সবকিছুতে সাপোর্ট দিয়ে যান, কোনোদিন মানে মহান মহান উনি হচ্ছে মহান। কোনো একটা সাইডও আপনার মুখ দিয়ে কোনো শুনি নাই যে না এটা মনে হয় রহিম ভাই অনেক ধন্যবাদ। আমার বক্তব্য যে শুনেন এবং আমার উপর প্রত্যাশা করেন যে আমি সঠিক সত্যটা বলবো। প্রেসিডেন্ট জো বাইডেন যে খারাপ কাজটা করছে এটা সম্বন্ধে আপনার মন্তব্য করতে আজকে 2-3 বছর অপেক্ষা করতে হয়েছে। আমিও দেখি এই লোকটা শেষ পর্যন্ত কি করে। আমরা তো কারোর কাছে আমাদের আত্মা বিক্রি করে দেয় নাই। শেষ ভালো যাক, সব ভালো থাক, আমরা দেখি। আপনিও তো অপেক্ষা করছেন, তখন কিন্তু দাঁড়ায় বলেন নাই যে মিয়া তুমি ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট, তুমি এই কাজ করতেছো। আজকে অপেক্ষা করছেন, আমাদেরও আর একটু সময় দিন। এই আগামী নির্বাচনে বোঝা যাবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো কাজ করছেন কি করছেন না। অবশ্যই আপনার কথা খুব প্রণিধানযোগ্য। কোন মানুষ নীতি নৈতিকতার বিরুদ্ধে যদি দাঁড়ায় আমরা তার পক্ষে নাই। আর আমি জ্যাকসনাইট বিজনেস অ্যাসোসিয়েশনের আলাপে যাই, শুনেন তো আশা, এমন কোন ব্যবসায়ী নাই তারে কোনোদিন আপনি জিজ্ঞাসা করছেন আর কইব আমার ব্যবসা ভালো চলতেছে। আমি জ্যাকসনাইটে গেলে তো এই বাজারে লাইন দেখি। সুতরাং ব্যবসা খারাপ না, খারাপ যেটা আমরা সবাই এই জ্যাকসনাইটটারে যদি আমরা ওন করি, এটা তো খালি ব্যবসায়ীদের না, আমাদের আমরা যারা বাংলাদেশি সারা সমস্ত আমেরিকা থেকে মানুষ জ্যাকসনাইটে আসতে চায়। আমাদের নাগরিক সচেতনতা নাই, আমরা পার্কিং নাই, আপনি যাবেন পার্কিং ঠিক করে রাখবেন, ডাবল পার্কিং করে রাখেন। আমরা নানান ধরনের আমরা নাগরিক বা আমরা চা খাইয়া যে কোনো জায়গায় ফলাইয়া দিই, আমরা পান খাইয়া এখানে ওখানে ফেলি। আমাদেরও একটা দায়িত্ব আছে এবং আমি মনে করি যে এই যে আমাদের টাকা পয়সাওয়ালা লোকজনেরও এখন অভাব নাই। জ্যাকসনাইটের এতদিনের ব্যবসা ব্যক্তিগত উদ্যোগে আমাদের দেখেন একটা সভা সমিতি করার জন্য জ্যাকসনাইট এক জুস সেন্টারে আমাদের যাইতে হয়। আমরা তো অনেক মানে এই যে বাঙালি বাংলাদেশ পেরেড এখানে ওখানে পয়সা আপনার টাকা দিয়া মার্শাল কি গ্র্যান্ড মার্শাল হওয়া এগুলো আমরা করি, আমরা নানান আওয়াজ শুনি, কিন্তু আমাদের উদ্যোগেও তো আমরা একটা ব্যবসায় একটা পার্কিং লট করেন বা কম্বাইন্ড ওয়েতে একটা হল করা যায় যেখানে পার্কিং লট সহ, এসব কি বেসরকারি উদ্যোগেও করা যায় না? আমি আমার একটা প্রত্যাশার কথা, আমি জানি না, আমি নিজে ব্যবসায়ী না, তবে আমি কোনো ব্যবসায়ীকে কোনোদিন বলি নাই যে আমার ব্যবসা ভালো হইতেছে। সবসময় ওনারা খারাপ বলেন, কিন্তু আমি মনে করি আমার দায়িত্বটা কি, আমার দায়িত্বটা হচ্ছে যে আমি নাগরিক হিসাবে সঠিক দায়িত্ব পালন করবো। আমি ব্যবসায়ীদের বিজনেস অ্যাসোসিয়েশন জ্যাকসনাইটের তারা আগে আসবেন কিছুদিনের জন্য, এইটা ওইটা কোন টোন দিচ্ছেন, কিন্তু জ্যাকসনাইটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং যেখানে সেখানে সভা সমাবেশ, গাছের চারা বিছনার চাদর যায় নমাজ তসবি নিয়া ফুটপাতে বসে গেছে, এইসব তো আমাদের জাতীয়ভাবে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এই ধরনের বহু কমিউনিটি এই নিউ ইয়র্কের বহু জায়গায় থাকে, কোন জায়গায়
এই যে ফুটপাতের স্বভাব কোনো জায়গায় নাই। আমরা লাউ কদু সব বিসি চেরা সব নিয়ে রাস্তায় নামে যাই, নামে গেলে মানুষের সাথে ঝগড়া শুরু হয়, মানুষ এটাকে আমাদের খারাপ চোখে দেখে। তো এইসব ব্যাপারে মানে গিয়াস ভাই, আপনারা তো খালি বিজনেস অ্যাসোসিয়েশন নেতা না, এই কমিউনিটির একজন সংগঠক। রহিম ভাই, আপনারা একটু সুচিন্তিতভাবে কাজ করেন, আমাদের নিয়ে কাজ করেন। আমরা এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, আমাদের সর্বোচ্চভাবে আমরা উন্নতি করতে চাই। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গিয়াস ভাই। আপনি আর কিছু বলতে চাই যে 1 মিনিট সময় আছে, বলতে পারেন। এনি কনক্লুশনারি রিমার্ক? ধন্যবাদ সকলকে। তবে আজকে যেহেতু বাংলাদেশ ডে প্যারেড হলো, আমি মনে করি যে মানে একটা মোটামুটি ভালো স্টেপ, পদক্ষেপ তো ভালোই। আমাদের এভাবে যেটা নাকি যে ডে প্যারেড ব্রঙ্কসে হতে পারে, ব্রুকলিন হতে পারে, জামাইকা হতে পারে, আমাদের বাংলাদেশিদেরকে আমরা ঐক্যবদ্ধ বা জাগরণ করতে চাই। মানে তারা অনেকে আছে বাংলাদেশি ঘুমায় থাকে, বাংলা পত্রিকা পড়ে না, বলে বাংলাদেশের সাথে আমরা মিশি না, অনেকে বলে যে বাংলাদেশিদের এলাকায় থাকতেও চায় না। তো এই যে একটা মন মানসিকতা, এগুলো কিন্তু ভেঙে আমরা একটা ঐক্যবদ্ধ একটা সোসাইটি করতে চাই। যে সোসাইটি যদি আপনার একজন যদি আমাদেরকে আক্রমণ করে, মানে অন্য কমিউনিটি যে বাংলাদেশি কারণে, তাহলে সবাই যেন আমরা ঝাঁপিয়ে করতে পারি। অনেক আপনি দেখেন আফ্রিকান কমিউনিটি, একজন কালোকে যদি এখন মানে কেউ মারে, দেখবেন সমস্ত আফ্রিকান আমেরিকান তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, হিসপ্যানিকরা পড়ে। এভাবে আমরা চাই যে সমস্ত বাংলাদেশিরা সচেতন হোক, যারা বিভিন্ন অনুষ্ঠানে আসে, বিভিন্ন প্রোগ্রামে আসে, এটা কিন্তু ভালো। তো আমরা চাই যে মানে মেইন স্ট্রিমে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের অনুষ্ঠান এই আলোচনা শেষ, বাট আমরা যেটা একটু আগে বলেছিলাম যে জ্যাকসন হাইটে আজকে যে প্যারেড হলো, এই প্যারেডের একটি নিউজ টাইম টেলিভিশন প্রচার করেছে। এই নিউজটি একটু দেখেই আমি অনুষ্ঠানটি শেষ করব। যাচ্ছি নিউজটি দেখার জন্য। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড 2026। প্যারেডের শুরুতে পরিবেশন করা হয় আমেরিকার এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপর বক্তব্য রাখেন বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি কমিউনিটির নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের সঙ্গে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন। অ্যাটর্নি মঈন চৌধুরী এই প্যারেডের চেয়ারপারসন। আজকে যে প্যারেড হচ্ছে ওয়ান্ডারফুল প্যারেড, স্মরণকালের একটা সর্বশ্রেষ্ঠ প্যারেড হচ্ছে, এবং এখানে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই এখানে আসছে, সব পলিটিক্যাল পার্টির সব ধর্মের লোক এখানে আসছে। উই রিপ্রেজেন্টিং বাংলাদেশি ইন নিউ ইয়র্ক and America. We are as a district leader at large Democratic Party. He is the congressman right now. He is running for election. I personally endorse him from the county also, Democratic County, Queens County organization. We endorse him, we support him. We like everyone to go to him if you live in Nassau, Queens or Suffolk County. Thank you so much. Thank you. Dhanyavad. Thank you so much. Thank you to all my friends in the Bangladeshi community. I'll do everything I can to support you. I hope you will support me as well. Let's work together to make people's lives better. The big concern right now is affordability. We have to try and address the problem that gas prices are too high because of the war. Grocery prices are too high because of the tariffs. Let's work together to make people's lives more affordable. Thank you so much. Dhanyavad. এ সময় গোল্ডেন এজ হোম কেয়ারের স্বত্বাধিকারী শাহনেওয়াজ, বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলাইমান, গ্র্যান্ড মার্শাল এম শাহিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। তারা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে খুবই ভালো লাগতেছে। এই বাংলাদেশ ডে প্যারেড অর্গানাইজার মাধ্যমে আমাদের একতা ঘোষণা করা হইতেছে, আমাদের শক্তিটা প্রদর্শন করা হইতেছে, আমাদের প্রসপারিটি বা ফিউচার জেনারেশনের জন্য ভালো হবে এই জিনিসটা। অত্যন্ত চমৎকার এই সুন্দর পরিবেশে নিউ ইয়র্কে বাংলাদেশ, আমরা এখানে খুলনার ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা খুলনাকে রিপ্রেজেন্ট করছি এই প্রোগ্রামে। অত্যন্ত চমৎকার লাগছে। প্যারেড সাকসেসফুল দেখে মনে হচ্ছে, অনেক মানুষের আগমন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি বাংলাদেশ প্যারেড ডে সেলিব্রেট করার জন্য। আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট এভরিবডি ইজ ওয়্যার দ্যাট গ্রিন অ্যান্ড রেড ড্রেস and looks very pretty, and I appreciate that all people came over here, and I want
young generation also to join with this program, so they will also know that what is Bangladesh and what kind of parade and we celebrate. বেলা 12টার দিকে জ্যাকসন হাইটসের 69 স্ট্রিটে উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে লাল সবুজের সাজে সজ্জিত বর্ণিল শোভাযাত্রাটি জ্যাকসন হাইটসের 69 স্ট্রিট থেকে প্রদক্ষিণ করে 37 স্ট্রিটে গিয়ে শেষ হয়। সকাল থেকেই পুরো জ্যাকসন হাইটস জুড়ে ছিল উৎসবের আমেজ। লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুন ও দেশীয় সাজসজ্জায় এলাকাটি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ প্যারেডে অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি। পুরো প্যারেড জুড়ে ছিল বাংলা লোক সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা, নাচ, গান ও বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠে পুরো জ্যাকসন হাইটস। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব সাজসজ্জা ও পরিবেশনার মাধ্যমে প্যারেডে ভিন্ন মাত্রা যোগ করে। প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক আয়োজনে মুগ্ধ হয়ে প্যারেডে অংশ নেন হাজারো প্রবাসী বাঙালি। দেশকে ভালোবাসেন বলেই এমন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে এসেছেন বলে জানান তারা। বাংলাদেশে আসছে, খুব ভালো লাগছে দেখতে, এটা খুব ভালো লাগছে। আজকের দিনে আমি এখানে তাকে মনে করতেছি যে আমি বাংলাদেশে এক জায়গায় আছি, মনে হচ্ছে না যে এটা আমেরিকা। প্রবাসের মাটিতে এই বাংলাদেশ ডে প্যারেডের মধ্য দিয়ে যেন দেশের সঙ্গে এক অদৃশ্য সেতু বন্ধনের অনুভূতি খুঁজে পান তারা। দেশীয় সংস্কৃতি, গান, নাচ ও লাল সবুজের আবহ তাদের মনে করিয়ে দেয় শেকড়ের টান আর মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার কথা। প্রতিবারের মতো এবারের প্যারেডের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারা, যাদের উপস্থিতি প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আনন্দের আবহ সৃষ্টি করে। আজকে যেটা হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। বেসিক্যালি যেটা হচ্ছে, এই যে আমার পোশাক দেখতে বাঙালিয়ানা পোশাক, তো আমাদের বাঙালিয়ানা কালচার যেটা আছে সেই কালচারটাকে রিপ্রেজেন্ট করে আজকের এই প্যারেডে। তো আমরা সব এখানে এক হয়েছি, এখানে কয়েকটা ব্লক ধরে এই প্যারেডটা হবে। হোপফুলি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন এবং এনজয় করবেন। খুব ভালো লাগছে বাংলাদেশ প্যারেডে এসে। আই এম রিয়েলি প্রাউড টু বি বাংলাদেশ। ইজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। অনেক 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 ভালো লাগছে। বাংলাদেশ ডে প্যারেডে যারা যারা আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা এভাবেই বাংলাদেশকে দেখতে চাই, বাংলাদেশের অস্তিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে। সবাইকে বাংলাদেশ ডে প্যারেডে শুভেচ্ছা। আয়োজক কমিটির নেতারা জানান, তারা সফলভাবে বাংলাদেশ ডে প্যারেড আয়োজন করতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও প্রতি বছর আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব মিলিয়ে বাংলাদেশ ডে প্যারেড 2026 প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক মিলন মেলা, যেখানে দেশপ্রেম, সংস্কৃতি ও বাঙালিয়ানার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। আমাদের আরেকটি রিপোর্ট আছে, যেখানে জনাব গিয়াস আহমেদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখবো। একটু আরেকটা রিপোর্ট দেখি, এখানে যিনি গিয়াস আহমেদ এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন। সো আমরা ওই রিপোর্টটি দেখব। বাংলাদেশ ডে প্যারেডকে ঘিরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ছিল এক অন্যরকম উন্মাদনা। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এই দিনটির জন্য, কারণ প্যারেডের ভিড়ে
গানে রঙে সবাই খুঁজছিল বাংলাদেশকে, যেখানে মা, মাটি আর আপন মানুষের সেই চিরচেনা গন্ধ পাওয়া যায়। প্রবাসে ব্যস্ত জীবনে যে শিকড়ের টান প্রতিদিন অনুভব করে লক্ষ লক্ষ প্রবাসীরা, বাংলাদেশ ডে প্যারেড যেন তাদের জন্য সেই শিকড়ে ফেরার একটি মুহূর্ত হয়ে ওঠে। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড 2026। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই বর্ণাঢ্য প্যারেডে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেয়। গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতা এবার অনুষ্ঠানটি আরও বড় ও পরিসরে এবং ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে উদযাপিত হয়। নিউ ইয়র্ক ছাড়া নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে যোগ দেয়। প্যারেডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান থিম ভিত্তিক ফ্লোট, ব্যানার ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। আজকে আমার এতটুকু ভালো লাগলো যে আমাদের নতুন প্রজন্ম অংশগ্রহণ করেছেন এই প্লেটে। আগামীতে হয়তো এটা আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিব, তারাই এই প্লেট পরিচালনা করবেন, আমাদের বাংলাদেশিদেরকে এগিয়ে নিয়ে যাবেন। Building the people power to ensure that our Bangladeshi Americans here in New York are fighting for equity, for dignity, and for justice. বাংলাদেশিদেরকে আরো আগ্রহ করে আমাদের ডিপার্টমেন্টে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং এখানে আমরা একটা খুবই উচ্চ পদে আমরা এখানে আসি, খুবই সম্মানী পদে আসি আমরা বাংলাদেশি আমেরিকান। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট FDNY আমরা এখানে আসছি বাংলাদেশকে সাপোর্ট করতে, বাংলাদেশ ডে সেলিব্রেট করতে। এবং আজকের প্যারেড অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটা প্যারেড। বাংলাদেশের সব সোসাইটি এবং সংগঠন, ইউনিভার্সিটির অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সবাই পার্টিসিপেট করবে, আপনারা উপভোগ করবেন। ঢাকা জেলার পক্ষ থেকে আমরা জ্যাকসনের আয়োজন হয়েছি ডে প্যারেডে। আমরা ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই আছি। বাংলাদেশ 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 আয়োজন করেছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। এই সুন্দর দিন আমরা সবাই সহ উদযাপন করি এবং আবার ভালো বাংলাদেশি বন্ধনে আমাদের ভালোবাসাকে আরো দৃঢ় করি। সবাই ভালো থাকবেন। আর আমি ম্যারি জুবাইদা, নিউ ইয়র্ক, বাংলাদেশি আমেরিকা, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 থেকে রান করছি, এস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটি থেকে। এই বছরকে আমরা এটা দিয়েই পূর্ণ করি যে আমরা আমাদের এই বছর প্রথম বাংলা ভাষাকে নিয়ে যেন আমরা আলবানিতে যেতে পারি। করছি যে আমরা একটা বাংলাদেশে আছি, আমাদের নতুন প্রজন্মদের জন্য এই ডেটা অনেক ইম্পর্টেন্ট। তারা সবাই জানতেছে যে আমরা বাংলাদেশটা কি, আমরা সবাই একত্রিত, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের সকল কিছু তারা বুঝতে পারতেছে। সব জায়গা থেকে, আমেরিকার সব জায়গা থেকে এখানে জ্যাকসন হাইটে সবাই একসাথে হয়েছে, খুব ভালো লাগছে আমাদের। আমরা সবসময় সাপোর্ট করি বাংলাদেশ প্যারেড ডে, এখনো আমরা সাপোর্ট করছি এবং ইনশাল্লাহ আগেও সাপোর্ট করব। খুব সুন্দর একটা অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ। This is Dr. GC from First Aid Home Care. We are inviting to all Bangladeshi people for this parade and we are welcoming. It's a nice celebration for authentic country. Thank you. এই বাংলাদেশিরা এখানে অবস্থান করছি এবং আমাদের এখানে এখন রীতিমতো এভরি ইয়ার আমরা ডে প্যারেডের জন্য ওয়েট করি। আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের বাঙালিত্ব ফুটিয়ে তোলার জন্যই আমরা ডে প্যারেড শুরু করেছি। সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ ধারণ করুক, গ্রহণ করুক। আমরা বাংলাদেশি এই নিউ ইয়র্কে যারা বাস করি সকলকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ এই পরিচয়ে যেন আমরা ধারণ করতে পারি। আমরা গোল্ডসান্স গ্রুপ সব সময় বাংলাদেশের যে কোনো কৃষি কালচারের পক্ষে। টাইম টেলিভিশনকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ডেতে সবার জন্য অনেক ভালোবাসা। খুবই সুন্দর আয়োজন, এভরিথিং এক্সেলেন্ট। এইবারের প্যারেড স্মরণকালের সর্বশ্রেষ্ঠ প্যারেড বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সব ধরনের লোক, সব জেলা, সব থানার, সব পলিটিক্যাল পার্টির এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্যে বাংলাদেশটাকে তুলে ধরা প্রবাসে নিউ ইয়র্কের বুক। আমি প্যারেডের চেয়ারপারসন হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই একাত্মতা ঘোষণা করতেছি। এখানে আমরা ফিউচার জেনারেশন যে এগিয়ে যাবে এটা অবশ্যই আমাদের এই প্যারেডের মাধ্যমে বোঝা যাইতেছে এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আসেন।
Joe Crowley. Oh, sorry, Tom Swaji, is a good friend of Bangladeshis. And Tom Crowley is coming. মাহবুব রশিদ। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন গিয়াস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দেখলাম আপনার কংগ্রেসম্যানের সাথে এবং আয়োজকদের পাশের সুন্দরীদের সাথেও আপনাকে অনেকবার দেখলাম। থ্যাংক ইউ, আপনাকেও সুন্দরীরা শুধু সুন্দর করে না, আপনার মতো সুন্দর এই অনুষ্ঠানকে আরও সুন্দর করেছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে পর্যন্ত সুন্দর প্রতিবেদন, মানে পজিটিভ নিউজ, এত ভালো লাগলো। মোটামুটি ভালো ডে প্যারেড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।